আজ এই ই লার্নিং ক্লাসে তোমাদের অর্থাৎ ক্লাস 10 এর আমি পরিমিতি লম্ববৃত্তাকার শঙ্কুর কয়েকটি অঙ্ক করব। আগের দিনে আমি পরিমিতি লম্ববৃত্তাকার শঙ্কুর আবার 3 এবং 9 অঙ্ক করেছি। আজকে বইয়ের বাইরে আমি একটা নতুন টাইপসের অঙ্ক করব। সেই টাইপসটা এরকম যে মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। সেই বি কোণটা কোনটা? মনে করি এটা এ, এটা বি আর এটা সি। তাহলে বি কোণটা সমকোণ। এখন এই সমকোণী ত্রিভুজের মনে করছি এবি বাহুটা 10 সেন্টিমিটার, এটা 10√3 সেন্টিমিটার আর এটা 20 সেন্টিমিটার। তাহলে এই সমকোণী ত্রিভুজকে আমরা যদি ঘোরাই, কেমন ভাবে ঘোরাবো না, অতিভুজ এসি কে অক্ষ করে যদি আমরা ঘোরাই তাহলে একটা ঘনবস্তু সৃষ্টি হবে। কেমন ঘনবস্তু না, এসি কে অক্ষ করে অর্থাৎ এই অতিভুজকে অক্ষ করে সমকোণী ত্রিভুজটাকে যখন আমরা ঘোরাবো তখন একটা ঘনবস্তু তৈরি হবে যেটা এরকম দেখতে। ঘনবস্তুটার আকার হবে দুটো উল্টানো শঙ্কুর মতো। এসি কে যখন আবর্তন করাচ্ছি তখন আমি যদি ভাবি এটা ডি, তখন এরকম আমাদের দুটো শঙ্কু পাবো। এসি কে অর্থাৎ অতিভুজকে অক্ষ করে যখন ঘোরাবো তখন আমরা এ কে শীর্ষবিন্দু আর ওবি ব্যাসার্ধ বিশিষ্ট, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আর হয় তাহলে ওবি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার যে তল, সেই বৃত্তাকার তলটা সি শীর্ষ বিশিষ্ট যে শঙ্কু তারও তল হবে, আর এ শীর্ষ বিশিষ্ট যে শঙ্কু তারও তল সমতল বিশিষ্ট হবে। তার অর্থাৎ আমাদের দুটো শঙ্কুকে যেন বেসগুলো এক জায়গায় জুড়ে দেওয়া হয়েছে, উপরে একটা শঙ্কু নিচে একটা শঙ্কু যাদের ভূমিগুলো এক জায়গায় মিলিত হয়েছে। তাই এরকম একটা ঘনবস্তু সৃষ্টি হবে। আমার যদি প্রশ্ন থাকে এরকম যে এ বি সি সমকোণী ত্রিভুজে এবি 10 সেমি, বিসি 10√3 সেমি, 10√3 সেমি আর এসি 20 সেমি হলে এবং এসি কে অক্ষ করে ওই সমকোণী ত্রিভুজকে আবর্তন করলে যে ঘনবস্তুর সৃষ্টি হবে তার আয়তন কত, তখন আমরা ওই দুটো শঙ্কুর আয়তন নির্ণয় করব। আমি যদি মনে করি যে প্রথম শঙ্কুর আয়তনটা হচ্ছে V1 আর দ্বিতীয় শঙ্কুর আয়তন যদি হয় V2, তাহলে V1 আর V2 ওই দুটো আয়তন যোগফল হবে ওই ঘনবস্তুর আয়তন। এখন প্রথম শঙ্কুর আয়তন বের করতে গেলে আমরা প্রথমে কি জানি না, শঙ্কুর আয়তনের সূত্র 1/r²h। তাহলে এখানে r-টাকে নির্ণয় করতে হবে। আর কিভাবে নির্ণয় করব না, এবিসি ত্রিভুজের এবি কে ভূমি করে বিসি উচ্চতা করে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা কত না, 1/2 × 10 × 10√3। আর এসি কে ভূমি করে ওবি কে উচ্চতা ধরে তার যে ক্ষেত্রফল হবে 1/2 × 20, এসিটা 20 × r। তাহলে r আমাদের কত বেরোবে না, এটা কাটলে হবে 5√3 সেমি। তাহলে rটা 5√3 সেমি হয়ে গেল।
তাহলে 5√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তল, যেটা দুটো শঙ্কুরই বৃত্তাকার তল। তাহলে এখন প্রথম শঙ্কুর আয়তন V1 ধরলে সেই V1টা কত হবে আমাদের? V1 হবে 1/3 পাই r বলতে 5√3 স্কয়ার ইনটু, তাহলে এর উচ্চতা আমি জানি না, আমি মনে করে নিই যে প্রথম শঙ্কুর উচ্চতা হচ্ছে h1। h1 যদি হয়, আমি ধরে নিলাম এটা h1, সেটা এখান থেকে এখান পর্যন্ত, আর এটাকে ধরছি আমরা h2, যেটা এখান থেকে আমাদের এই শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে এর উচ্চতা h1 হবে। তাহলে V2 দ্বিতীয় শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই 5√3 স্কয়ার ইনটু h2। তাহলে দুটো শঙ্কুর আয়তন হবে আমাদের V1 প্লাস V2 সমান 1/3 পাই, এটা কমন যাবে 5√3 স্কয়ার ইনটু আমাদের হবে h1 প্লাস h2। এখন এটাকে ক্যালকুলেশন করলে হবে 1/3 22/7, এটা স্কয়ার করলে হচ্ছে আমাদের কত? 75। এই h1 প্লাস h2 হচ্ছে 20 সেমি। মোট দুটো শঙ্কু উচ্চতার যোগফল হবে এই অতিভুজের সমান, অর্থাৎ 20 সেমি। তাহলে এত এই ঘন সেমি হবে। তাহলে এত ঘন সেমি হলে আমাদের 3 দিয়ে কাটবে, 3 25, 25 দুগুণে 500, তাহলে 22 ইন্টু 500 22/7, এত ঘন সেমি হবে। তার মানে হবে 11,000 22/7 ঘন সেমি। তার মানে হবে এটা 1500 আমাদের একাত্তপূর্ণ 3/7 ঘন সেমি। তাহলে 20 সেমি অতিভুজকে অক্ষ করে সমকোণী ত্রিভুজকে ঘোরালে যে ঘনবস্তু হবে তার আয়তনটা হবে 1571 3/7 ঘন সেমি। তাহলে এটা কিন্তু আমাদের বই নেই, তাহলে এইভাবে আমরা নতুন একটা অঙ্ক এইভাবে যদি আমাদের পরীক্ষায় পড়ে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যাব যেটা, যে ধরো এরকম কতগুলো আমাদের শঙ্কু আছে, মনে করছি তাদের ভূমিগুলো সব সমান। তাহলে এ আমি ভাবলাম প্রত্যেকের ব্যাসার্ধ আর উচ্চতা গুলো h1, এটা ধরলাম এরও ভূমির ব্যাসার্ধ কিন্তু একই আর উচ্চতা কিন্তু আলাদা h2, আর এটা ধরলাম একই ব্যাসার্ধ আর এইটা হলো h2। তাহলে এখন এই তিনটে ধরো কোনো ধাতু নির্মিত নিরেট শঙ্কু, তাদেরকে কি করলাম? গলিয়ে দিলাম। গলিয়ে দেওয়ার পর আমার যে নতুন আমি একটা শঙ্কু তৈরি করবো যাদের ভূমির ব্যাসার্ধ কিন্তু আরই থাকবে, তখন সেই শঙ্কুর উচ্চতা কিভাবে নির্ণয় করব? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একই ভূমি বিশিষ্ট ভিন্ন ভিন্ন উচ্চতা বিশিষ্ট তিনটে একই ধাতু নিরেট শঙ্কুকে গলিয়ে সমভূমি সম্পন্ন একটি নতুন শঙ্কু নির্মাণ করা হলো।
তার উচ্চতা কত, তখন এটা কি হবে না এর যে তিনটের আয়তন সেটা হবে আমাদের নতুন যে শঙ্কুটা হবে সেই নতুন শঙ্কুর আয়তনের সঙ্গে সমান, সেটা আমি ধরলাম h ব্যাসার্ধ r। তাহলে এখানে যদি এরকম প্রশ্ন থেকে তাহলে সেই প্রশ্নটা আমি থিওরিটিক্যালি বলছি। তাহলে এর আয়তন কত 1/3 পাই r স্কয়ার h, এর আয়তন কত 1/3 পাই r1 স্কয়ার r স্কয়ার h1, এটা হবে 1/3 পাই r স্কয়ার h2, এটা হবে 1/3 পাই r স্কয়ার h3। তাহলে এখন দেখো এটা যদি 1/3 পাই r স্কয়ার কমন নিয়ে নিই আমরা, তাহলে এটা হবে h1 প্লাস h2 প্লাস h3। তাহলে এখন যদি দুটোকে ইকুয়েট করি তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে আমার। তাহলে h এর মান নতুন যে আমাদের শঙ্কু হবে তার উচ্চতা যদি h হয়, সেই h এর মান হবে এদের উচ্চতা তিনটির সমষ্টির সমান। তাহলে এটাও কিন্তু আমাদের একটা নতুন প্রবলেম যেটা আমাদের বইয়ে নেই, আমরা এইভাবে কিন্তু এটা করতে পারবো। আবার একইভাবে যদি প্রত্যেকের উচ্চতা একই হয় কিন্তু ভূমিগুলো আলাদা, সেরকম তিনটে নিরেট শঙ্কুকে ধাতু নির্মিত নিরেট শঙ্কুকে গলিয়ে আমরা নতুন একটা শঙ্কু বানাবো, তাদের নতুন শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত আমি উচ্চতাটা সমান রাখার জন্য আমি এখানে ভাবছি যে এরকম একটা শঙ্কু আছে, এটা হচ্ছে r1, আর একটা শঙ্কু আছে এটা বললাম আমরা r2, এটা একটা শঙ্কু, প্রত্যেকের উচ্চতা কিন্তু এক h, এটাও h। আর একটা শঙ্কু বললাম প্রত্যেকের উচ্চতা একই, এটা বললাম r3। এখন এই তিনটে শঙ্কুকে গলিয়ে দিলাম, দিয়ে আমি একটা নতুন শঙ্কু বানাবো যাদের উচ্চতা কিন্তু একই থাকবে। তাহলে উচ্চতা একই থাকলে সম লেভেলে আমি রেখে দিলাম। আমি ভাবলাম ওই তিনটে নিরেট শঙ্কুকে গলিয়ে সম উচ্চতার যে নতুন শঙ্কু তৈরি করব তার ব্যাসার্ধ কত হবে। তাহলে এর উচ্চ r h এবং ব্যাসার্ধ r ধরলাম। তাহলে আমাদের ছবি কি বলছে না এর আয়তন 1/3 পাই r স্কয়ার h ইকুয়াল টু এই তিনটের আয়তনের সমষ্টির সমান। তাহলে এটা হবে 1/3 পাই r1 স্কয়ার h, 1/3 পাই r2 স্কয়ার h প্লাস 1/3 পাই r3 স্কয়ার h। তাহলে এখান থেকে যদি 1/3 পাই h কমন নিয়ে নিই তাহলে হলো কি আমাদের r1 স্কয়ার r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার। তাহলে এই এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই r স্কয়ার কার সাথে সমান হবে না r স্কয়ার হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার। তাহলে নতুন যে শঙ্কুটা হবে তার ভূমির ব্যাসার্ধ হবে r স্কয়ার সমান r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করলে r হবে রূঢ়ভারক r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r3 স্কয়ার। যদি एग्जांपल বলে এদের ভূমির ব্যাসার্ধ হলো 1 2 3 সেমি, তাহলে আমাদের এখানে কি হবে রূঢ়ভারক 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। তার মানে কত হবে রূঢ়ভারক 1 প্লাস 4 প্লাস 9। তাহলে 1 প্লাস 4 প্লাস 9 সমান √14। তাহলে 1 সেমি 2 সেমি 3 সেমি ভূমি এবং সম উচ্চতা বিশিষ্ট তিনটে
নিরেট শঙ্কু বলে যদি আমরা একটা বড় শঙ্কু তৈরি করি যাদের উচ্চতা একই, সেই নতুন শঙ্কু যার উচ্চতা একই হবে তার ভূমির ব্যাসার্ধ কত হবে, সেক্ষেত্রে আমরা 8টা বের করবো এভাবে। তাহলে এইভাবে আমরা নতুন টাইপের শঙ্কুর অঙ্ক করতে পারি। এখন শুধু তো অঙ্ক করলে হবে না, আমাদের বর্তমান এক্সামিনেশন সিস্টেম হচ্ছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। এখন সেই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোকে যদি আমাকে করতে হয় তাহলে কিছু শর্টকাট অর্থাৎ সংক্ষিপ্ত রূপে আমাকে হিসাবটা করতে হবে। সেই সংক্ষিপ্ত রূপে হিসাব করার কতগুলো আমি এখানে নিয়ম দেখে দিচ্ছি। আচ্ছা, আমি আগে বলেছি যে বক্রতলের ক্ষেত্রফল যদি আমি এ বলি শঙ্কুর, তাহলে সেই শঙ্কুর ক্ষেত্র হচ্ছে পাই আর ইন্টু এল, যখন আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। 2 নম্বর আমাদের পরিমাপের বিষয় ছিল যে নিরেট শঙ্কু হলে তার সমকতলের ক্ষেত্র অর্থাৎ বক্রতল আর বৃত্তাকার যে সমতল তার ক্ষেত্রফল আমরা ছিল পাই আর ইন্টু আর প্লাস এল, এত বর্গ একক। আর 3 নম্বর যেটা ছিল যে আমাদের আয়তন, শঙ্কুর যে আয়তনের ফর্মুলা ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন যখন আমরা শর্ট কোশ্চেন করব তখন অনেক সময় হয় আমি একটা নিয়ে আলোচনা করছি। এ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আমরা ভেদের অঙ্ক করেছি, শুভর সাথে আমাদের করেছে। তাহলে এখান থেকে এটা তো ধ্রুবক, এখন আর যখন ধ্রুবক বা এল যখন ধ্রুবক তখন এখান থেকে বলতে এ প্রপোর্শনাল টু আর যখন এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার এ প্রপোর্শনাল টু এল হবে যখন আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাই জয়েন্ট ভেরিয়েশনের নিয়ম অনুযায়ী এ প্রপোর্শনাল টু আর এল, যেখানে ইকুয়ালিটি দিতে গেলে পাইটা আমাদের এসেছে। এখন এখানে প্রশ্ন এলো যে তোর প্রশ্ন রইল এরকম যে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল তাদের পরিবর্তনের সঙ্গে তাদের ক্ষেত্রফল এটা কেমন হবে। প্রশ্ন হলো যে একটা শঙ্কু আছে, তার সব ঠিকঠাক আছে, শুধুমাত্র ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করলাম, আর ছিল 2r, এর ক্ষেত্রফলের সূত্র ছিল পাই আর এল। তাহলে এখন এটা বললাম আমরা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রেখেছি। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে না, এখানে আর এর জায়গায় যদি আমি 2r লিখে দিই তাহলে 2 পাই আর এল হবে, তার মানে বক্রতলের ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়ে যাবে। যদি এরকম হয় আমি আরটাকে কনস্ট্যান্ট রাখলাম, দিয়ে এল কে আমি 3 গুণ করে দিলাম, আগে যে তির্যক ছিল তার 3 গুণ করে দিলাম। তাহলে এখন তার আয়তনটা কত হবে, কিভাবে পরিবর্তিত হবে, আমার কোনো হিসাব করতে হবে না, শুধু 3 গুণ করে দিয়েছি। তাহলে এখানে এল এর জায়গায় 3l লিখে দিই, তাহলে পাই আর ইনটু 3l, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 3 পাই আর এল, তার মানে যে 3 ইনটু পাই আর এল, মানে এখানে হবে 3a। আবার এরকম হতে পারে তো যে আমার আর এল দুজনেই পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে যদি বলি আমি এটা 3r করেছি, আরটাকে 3 গুণ করেছি, এলটাকে আমি 4 গুণ করেছি, তখন আয়তনটা কত গুণ পরিবর্তিত হবে। তাহলে এখানে হবে আর এর জায়গায় 3r বসবে, এল এর জায়গায় 4l বসবে, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে পাই ইনটু 3r ইনটু 4l, দ্যাট ইজ 3 4 12 পাই আর এল, তার মানে হবে 12 গুণ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ওই বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে পরিবর্তন হবে ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার পরিবর্তনের সাথে সাথে, এভাবে কিন্তু আমরা এমসিকিউ অঙ্কগুলো চট করে হিসাব করে নিতে পারবো। আবার এরপরে দিয়ে আমরা যদি 2 নম্বরটাই যাচ্ছি, 2 নম্বরে কি আছে টোটাল ক্ষেত্রফল, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল। সেই 2 নম্বরে কি আছে আমাদের না, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর
ইন্টু আর প্লাস এল এত বর্গ একক। তাহলে এখানে যদি আমরা আর আর এল এর মধ্যে এরকম করে দিই, তাহলে বি যেটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, সেখানে কেমন পরিবর্তন হবে? আমি আর কে দ্বিগুণ করলাম, এবারে এল কে কিছু করলাম না, তাহলে আর এর পরিবর্তন এখানে কমন আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে পরিবর্তনটা? আর এবং এল কে একই রূপে পরিবর্তন করতে হবে, কারণ আর আর এল এর কমন ফ্যাক্টর আমাদের থাকতে হবে। শুধু একজনকে পরিবর্তন করলে আমরা কখন সেটা হিসাব ছাড়া উপায় নেই। তাহলে এখানে দুগুণ করলাম, এটাও এল করলাম। আমি মনে করলাম যে এই যে শঙ্কুটা ছিল এর ভূমির ব্যাসার্ধকেও দ্বিগুণ করলাম, তির্যক উচ্চতাকেও দ্বিগুণ করলাম, তখন টোটাল ক্ষেত্রফলটা কগুণ হবে না? এখানে দেখো আমি যদি হিসাব করি, পাই ইন্টু 2r ইন্টু 2r প্লাস 2l, দ্যাট ইজ হবে, এইখানে 2 কমন আসবে, সেই 2টা এর সাথে গুণ হয়ে যাবে, দিয়ে 4 পাই আর ইন্টু আর প্লাস এল, দ্যাট ইজ হয়ে যাবে 4b হয়ে যাবে। টোটাল ক্ষেত্রফল যা ছিল তার 4 গুণ হয়ে যাবে। এটা 3 করলে এটাও 3 গুণ, এটাও 3 গুণ করলাম, তখন 3 ইন্টু এখানে 3 আসবে, 3 3 কে 9 গুণ এসে, অর্থাৎ এখানে 3r করি, আর তির্যক উচ্চতাও 3 গুণ করলাম, তখন এই বিটা হয়ে যাবে আমাদের যে 3 3 কে 9b, এটা হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা আমরা এমসিকিউ এখানে করতে পারবো। এখন 3 নম্বরটা, এখানে তো এমসিকিউ থাকবে আমাদের আয়তনের কিভাবে পরিবর্তন হয়, তা সেই আয়তনটা দেখো এখানে 3 নম্বরে যেটা আছে আমাদের শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আর স্কয়ার এইচ, এখানে ভিটা দেখো, আমি বলতে পারি ভি, এখানে ভিটা এটা তো কনস্ট্যান্ট, তাহলে আর এর সঙ্গে কিভাবে যখন এইচটা ধ্রুবক, তখন এটা কিন্তু আর এর বর্গের সাথে সমানুপাতিক। যখন এইচ কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এইচ যখন ধ্রুবক, তখন শঙ্কুর ভূমি বর্গের সঙ্গে আয়তনটা সমান হবে। তো ভূমি যদি আমরা দ্বিগুণ করি, আয়তনটা 4 গুণ হয়ে যাবে, 3 গুণ করি, এটার আয়তনটা 9 গুণ হয়ে যাবে। আর যখন আরটা কনস্ট্যান্ট, তখন কিন্তু এইচ এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যখন আমাদের আর হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এইচ এর সঙ্গে সমান হবে, অর্থাৎ আর যদি কনস্ট্যান্ট থাকে তখন মানে ভূমিটা যে শঙ্কুর উচ্চতাকে দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি 3 গুণ করি 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা চার্ট বানাতে পারি। তো এখানে আমি শঙ্কুর ব্যাসার্ধ আর বললাম আর উচ্চতা এইচ বললাম, তাহলে আয়তন হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমি ভেদের তত্ত্ব থেকে এখানে হিসাব না করে ডাইরেক্ট আমি বললাম যে আরটাকে 2r করব, তাহলে 2r এর হোল স্কয়ার, 2r এর হোল স্কয়ার মানে আমি ভি হয়ে যাবে আমাদের 1/3, যদি v1 ধরে এটা পাই ইন্টু 2r এর হোল স্কয়ার ইন্টু এইচ যা ছিল এইচ এর পরিবর্তন করি, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু পাই বাই 3 আর স্কয়ার এইচ, এটাই হচ্ছে ভি, তার মানে হয়ে গেল 4v, তাহলে 4 গুণ হয়ে গেল। আবার যদি এটা 3 করে দিই 3r, এটা কিন্তু কনস্ট্যান্ট, তখন 3r এটাও ধরো আমি কনস্ট্যান্ট রাখলাম, তাহলে এখানেও যে v1 টা হবে সেটা কি হবে 3r এর হোল স্কয়ার, তার মানে 9v হয়ে যাবে, আয়তনে 9 গুণ হয়ে যাবে। অপরপক্ষে যদি rটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিলাম, এটাকে কনস্ট্যান্ট রেখে একে আমি বললাম 2h বললাম, দ্বিগুণ, উচ্চতাকে দ্বিগুণ বললাম, তাহলে h এর জায়গায় 2h লিখবো, বাকি সব থাকবে শুধু 2 গুণ হয়ে যাবে, তখন এখানে যে আয়তন কি হবে 2v হবে। যদি এরকম হয়
যে এটাকে 5 গুণ করে দিলাম, ব্যাসার্ধ 3 রেখে উচ্চতাটা আমরা 5 গুণ করলাম, তখন কত হবে না, তখন যে আয়তন হবে তাহলে ডাইরেক্ট 5 এ লিখব, তাহলে এখানে হয়ে গেল আমাদের 5G। এরকমও হতে পারে যে দুটোকেই পরিবর্তন করলাম, সেটা কিভাবে করবো না, আর কে বললাম আমি 2R, আর এইচ কে বললাম 3H, মানে আর কে দ্বিগুণ বর্ধিত করলাম আর এইচ কে আমরা 3 গুণ করলাম, আর এর মানকে ব্যাসার্ধকে দ্বিগুণ করলাম আর উচ্চতাকে 3 গুণ, তখন কি পরিবর্তন হবে না, আর এর জায়গায় 2R স্কয়ার আর এইচ এর জায়গায় 3R, তাহলে 2R স্কয়ার মানে 4 বেরোবে আর 3 এর জায়গায় 3 হবে, তাহলে এখানে যে V1 টা আয়তন হবে তার মানে হবে অ্যাকচুয়ালি ওই 2A স্কয়ার ইনটু 3 এত V, তার মানে হয়ে গেল কি হবে এটা 4 ইনটু 3, এটা একবার লিখে দিচ্ছি আমরা 12V, 12 গুণ হয়ে যাবে। এইভাবে আমরা শঙ্কু যে এমসিকিউ টাইপ বা শর্ট কোশ্চেনগুলো থাকবে, আমরা শঙ্কু প্রবলেমগুলো এইভাবে কিন্তু করতে পারবো। এগুলো আশা করি তোমাদের কাজে লাগবে, এগুলোই বাড়িতে অনুশীলন করো, দেখবে এখানে এমসিকিউগুলো অনেক সহজ হবে। আজকের মতো আমরা এখানে এই ক্লাসটা শেষ করলাম।